বন্ধুরা এই দেখো আনবে দেখেছো কত সব। হ্যাঁ ঠিক। কি করছো? ভালো কাছে শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা দিনের শুরু করে দিয়েছি। এখন বাজে 6:45 মতো। আর আমি টিফিন বানিয়েছিলাম আজকে না, দারুণভাবে তোমার চিড়ের পোলাওটা বানিয়েছিলাম, বুঝলে? চিড়ের পোলাও বলো বা পোহা টাইপের আর কি, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। কিন্তু এত তাড়াহুড়ো করে বানিয়েছিলাম, তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে পারিনি। কালকে রাত্রে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি পড়ছে জানো। এই জাস্ট একটু ছাড়লো, যার কারণে বুবলাকে আমি স্কুলে দিতে আসতে পারলাম না। হলে ভেবেছিলাম আজকে বোধহয় আর বুবলার স্কুল যাওয়া হবে না, কারণ এই অসময়ে ভিজলে আবারও না শরীর খারাপ হয়ে যায়, সেই জন্য। যাই হোক, ওয়েদারটা বেশ সুন্দর আছে, বৃষ্টিটাও ছেড়েছে আর রোদটাও নেই। বুবলাকে স্কুলে দিয়ে আমি চলে এলাম, তারপরে সে দেখি মা এখানে সবজি কাটতে বসেছে। তো আজকে তোমাদের সঙ্গে স্পেশাল একটি রান্না শেয়ার করব, সেটা হচ্ছে মান বাটা। মানটা খুব কুটকুটি ছিল, কিন্তু কুটকুটি থাকা সত্ত্বেও মান কি করে বাটলে পরে গোলা ধরবে না, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকেও একটা ঘর ছাড়বো, আমাদের তো নিচে ঘরে অনেকগুলো ঘর, তোমরা জানোই। যদিও আজকে এই ঘরটা ঝাড়বো না, আজকে ঝাড়বো পাশের রুমটা, মানে যেটা মায়ের ঘর, ভাড়ার ঘর আর কি, সেইটা। কিন্তু ভাবলাম যে আজকে জামাইকে আর একবার ডেকেছি, তো ওকে কাচাকুচিগুলো ভেজাবো, তো ভাবলাম যে পর্দাগুলো এই ঘরেরও খুলে একবারে ভিজিয়ে দেবো। এই জন্য না সব পর্দা টর্দাগুলো খুলে নিচ্ছি। আর আজকে না ঝাড়লেও কালকে কিন্তু ঝাড়বো, কারণ হাতে আর বেশি দিন নেই জানো তো। এতগুলো ঘর একটা একটা করে ঝাড়া, তারপর শুধু ঝাড়াঝুড়ি তো না, সেগুলো কাচাকুচি হবে, তারপর আবার ঘর দুয়ার মুছে টুছে ভালো করে গোছানো আছে। এই যে দেখছো পর্দাগুলো, এই পর্দাগুলো ধরো এখন খুলে পরে কাঁচা হবে, তারপরে এগুলো শুকোবে। আর সেই যে বৃষ্টি শুরু হয়েছে, এই দেখো না, এখনো কিন্তু মেঘলা মেঘলা করছে, কিন্তু মেঘলা মেঘলা করুক আর যাই করুক, আজকে তো আমি ভিজাবই, কারণ এক গাদা জমা হয়েছে। কালকে ওপরটা তোমরা ভিডিওতে দেখেছো, ওপর ঝাড়াঝুড়ি হয়েছে, তো ওপর থেকেও কিছুগুলো কাচার বেরিয়েছে, আবার কিছুগুলো কাচার তোমার নিচে ঘরেরও বেরোলো। তো এত জমা করে রাখলে চলবে না, কখন মেঘ বৃষ্টি হবে আর হবে। মেঘ বৃষ্টি কখন বলতে কি হয়েই আছে আর কি। তো বুবলা বাবা ডিউটি চলে গেল, এখন বুঝতেই পারছো 8:30 বাজে। তো আমি ভালো করে গরম জল করেছি, গরম জলে না দিলে যেন এগুলো পরিষ্কারই হয় না। আর সেই বছরে একবার কাচা জানো তো। এই ঘরের পর্দা বলো, তারপর যে সেলফের যে মানে র্যাকের পর্দাগুলো, এগুলো আমি বছরে একবারই কাচি, সেটা হচ্ছে দুর্গাপুজোর সময়। আর এরকম ওয়ার টোয়ার বিছানা চাদর এগুলো তো প্রায় দিনই কাচা হয়। তো আজকে বেশিরভাগ আছে তোমার পর্দা টর্দাগুলো। অনেকেই আছে যারা পয়লা বৈশাখের সময় তো পর্দা টর্দা কাচে, কিন্তু আমাদের পয়লা বৈশাখ গুলো সেরকম ভাবে পালন করার তো নয়, মানে হয় না। তো সে কারণে অত কাচাকুচি ঝাড়াঝুড়ি সেই সময়টাতে হয় না। হ্যাঁ, মকর সংক্রান্তি যখন হয়, পৌষকালী ঘোষে, তখন কিছুটা কাচাকুচি হয়, ঝাড়াঝুড়ি হয়, তবে দুর্গাপুজোর মতন অতটাও হয় না। তো দেখো এখানে আমি ভিজিয়েছি, তো অনেকগুলোই ভিজিয়েছি, বুঝতেই পারছো। তো দুটো বালতিতে আমি ভাগ করে নিচ্ছি, কারণ একটা আমি কাচবো আর একটা জামাই কাচবে, আর কিছুগুলো ভিজাবো সেটা আমাদের কাজের বউকে দেবো, ও কাচবে। তাহলে কি হবে বলতো, কষ্টটা কারোরই হবে না, না আমার হবে, না জামাইয়ের হবে, আর না বউয়ের হবে। সমান করে সবাই মিলে ভাগ করে নিয়ে কাচলে আর একদিনে অনেকগুলো কাচাও হয়ে যাবে। আর একদিন অল্প অল্প করে ভিজাতে গেলে পরে না অনেক দিন সময় লেগে যাবে। তারপর যদি বৃষ্টি হয় তখন তো শুকাবে না, সেগুলো কোথায় মেলবো, আবার কাঁচাগুলো কোথায় মেলবো, অনেক সমস্যা আছে। আর দেখো উঠোনের ঘাসগুলো পরিষ্কার করে দিয়েছে, তো কত ফাঁকা ফাঁকা লাগছে না। ঘাস ছিল তখন মনে হচ্ছিল যেন কত ঝোপ, কত কিন্তু দেখতে তবুও ভালো লাগতো। তো কেমন অবস্থা দেখেছো, বৃষ্টি পড়ছে কেমন। তাহলে এত এত কাচাকুচি ভিজালাম, একটু রোদের মুখ দেখে এবার কি হবে। এমন বৃষ্টি নামিয়ে দিল, কাল রাত্রি সারা রাত বৃষ্টি, কি বৃষ্টি কি বৃষ্টি। আজকে ভাবলাম যে একটুখানি সকাল সকাল মেঘলা করছিল, তারপর একটু আকাশটা পরিষ্কার হলো, ভাবলাম যে পরশু দিনের মতন হয়তো ঠিক চরচরে রোদ দেবে। কালকে দিনে খুব সুন্দর রোদ দিয়েছিল, মানে বিভৎস রোদ দিয়েছিল, সুন্দর মানে কি বিশাল রোদ দিয়েছিল। তো ভাবলাম সেটাই, দেখো ভিজালাম, এ দেখো বৃষ্টি নামালো। ছেড়ে ছাওয়ার তো কোনো লক্ষণই দেখছি না, পুরো আকাশটা একদম ঘোর করে আছে, নিম্নচাপের মতো হয়ে গেল না। তো ভিজিয়ে তো দিলাম, থাক, আর সময়ও তো নেই, আর কোথায় সময়, এক সপ্তাহ। তার মাঝখানে ঠাকুর সেবা আছে, ফের আবার পান্তুপয়লা মনসা পুজো আছে, রান্না বান্না একটা দিন পুরো যাবে। মাঝে একটা দিন খাওয়ার দিনটা ফাঁকা পাই, সেদিনকে একটুখানি ঘর দুয়ারগুলো গোছানোর চেষ্টা করি। তারপর বাজার যাওয়া আছে, এখনও বাজার কমপ্লিট হয়নি, প্রচুর কাজ আছে বন্ধুরা, পুজো বলে কথা বলো।
চলো, তোমাদের কার কার পুজোর কাজ শুরু হয়েছে, কার কার কমপ্লিট হলো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যেই একটু বৃষ্টিটা ছেড়েছে আর সেই ফাঁকে আমি কেচে নিয়েছি। জামাই তো এখন আসেনি, ও খালি বলে গেল একবার সকালবেলা এসে যে এই বৃষ্টি বাদলে ভিজাবে না, আজকে ভিজাবে না অন্যদিন ভিজাবে। আমি বললাম না আমি ভিজাবো। বলছে হ্যাঁ ওটাই, আর সময় নেই, আমি কেচে দেবো এক ফাঁকে এসে। আর অন্য কারো বাড়ি মনে হয় কাজ করতে গেল। তো সেই জন্য আমি দেখো ওগুলো থাকলো আর আমি আমারগুলো কেচে নিয়েছি। আর সুন্দর করে এখন আমি মেলে নিচ্ছি, কারণ যতটা জল ঝরবে ঝরবে, বাকি তারপর তোমার তুলে পরে উপরে দিয়ে দেওয়া হবে। যেহেতু উপরটা কাল ঝাড়া মোছা হয়েছে, উপরের মানে দোতলার একদম সিঁড়ি থেকে একতলার সিঁড়ি অবধি পুরো কার্নিসে মেলা হবে, প্রচুর জায়গা। তারপর তোমার উপরের বারান্দাতে লম্বালম্বি তার টাঙানো আছে একটা, ওখানেও অনেকগুলো মেলা যাবে। তো সেই জন্য আমাদের অসুবিধা হবে না। আমি আজকে মোটামুটি যত কাপড় ভিজিয়েছি সেগুলো তোমার মানে আমার নিচে ওপরে মিলে হয়ে যাবে। তবে হ্যাঁ, রোদ দিলে পরে আর উপরের বারান্দায় বা ছাদে কার্নিসে দেবো না, তখন দেবো হচ্ছে তোমার ছাদে। গামলাতে ঢেলে নেবে কলের জলটা, বুঝলে? হ্যাঁ, এগুলো না কাচবে তুমি। হ্যাঁ, আর কুয়োর জলে ধুতে হবে, ধুবে। হ্যাঁ, সাপ কি বালতির ভিতরে ঢুকে থাকবে? এই বালতির ভিতরে সাপ আমি দেখছি, ময়লা গেলে কতটা কি আছে। জামাই এত ভয় করো সাপকে? সাপকে খুব ভয় লাগে। দেখছি যে ময়লাগুলো ঠিকঠাক ভিজেছে কিনা, কি আছে বালতিতে? সাপ, ডোমনা চিতি। আমাদের বাড়িতে সাপ নেই গো, সব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখছো না? হ্যাঁ, সব পরিষ্কার। বিশাল ভয় সাপকে। আমাদের ভালো কাছে নাকি জামাই? তুমি কাছো, আমার কিছু দরকার লাগলে বলবে, আমি ঘরের কাজগুলো করি। আর ওই গ্রিলটা একটু মুছে দিও কাঁচা হলে। চলো ওই ঝাড়াঝুড়িগুলো করবো, এদিকে রান্না বান্না আছে। তা আজকে তো ঝাড়াঝুড়ির ব্যাপার, মানে বুঝতেই পারছো, আর টিফিন করার একদমই সময় হবে না। আর মা বলছে মায়েরও একটুখানি জল তেষ্টা পেয়ে গেছে। তা আমি বললাম যে তাহলে এক কাজ করি, চলো দুজনে মিলে দইয়ের শরবত খেয়ে নিই, কারণ ছাতু নেই, ছাতু বারন্ত হয়ে গেছে। নাহলে ছাতুর শরবত যদি এক গ্লাস খেয়ে নেওয়া হয় তাহলে পরে কিন্তু একদম মানে নিশ্চিন্তি, আর কোনো কিছু লাগেই না খাওয়া সকালে। কিন্তু দইয়ের শরবতটা জানো তো খুব পেট ঠান্ডা করে। তো দেখো এই ঘরটা আজকে আমাদের ঝাড়াঝুড়ি হলো। তো এখানে দেখো সবজি কাটা হয়েছে, কুমড়োর তরকারি, মানে কচু কুমড়ো আর পুঁই শাক দিয়ে করবো। আর এই হচ্ছে মান বাটা, বুঝলে? মানে মান বাটা নয়, মান কেটে এখন চুন জলে ভিজিয়ে রেখেছি। মানটা কাটছিল, মা বলছিল হাত কুটকুট করছে, মানে তোমার গলা ধরবে। তো এরকম ভাবে চুন জলে যদি ভিজিয়ে রাখা হয়, মানে ঘন্টা 2-3 যদি ভিজিয়ে রাখো বা সারা রাত্রি ভিজিয়ে রাখো, তাহলে কিন্তু একদম গলা ধরে না। তো সেটাই আর কি ব্যবস্থা করে রেখেছি। আর এখন দেখো কচু ঘন্টটা চাপালাম, তো তেল 5 ফোড়ন হিং দিলাম, তারপরে তোমার কচুগুলো লাল করে দেখো ভেজে নিয়েছি। এরকম ভাবে কচু যদি ভেজে রান্না করো না, কচুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর তরকারিটা না খুব ভালো হয় খেতে। এর আগের দিন একদিন করেছিলাম, তো সেই জন্য ওইভাবেই করলাম। আর কুমড়োটাও খুব ভালো ছিল। বুগলার বাবা আসলে আসানসোলের যে দোকানটা থেকে কুমড়ো আনে না, ওই দোকানটাতে কুমড়ো খুব ভালো দেয়, জানো তো। আর ওই দোকান ছাড়া কোনো দোকানে কুমড়ো নেবেই না। তো দেখো এটা এখন থাকুক। আর এরপর আমি এখন অন্য কাজে লেগেছি, সেটা হচ্ছে মানে ওই ঘরটা ঝাড়া হয়ে গেছে, বুঝলে। তারপরে দেখছি হাতে একটুখানি সময় পাচ্ছি, তাহলে পরে এক কাজ করি, বাইরের বারান্দাটা ঝেড়ে নিই, মানে একদম বাইরের বারান্দা যেখানে আমার স্কুটিটা থাকে আর কি। দেখো নারকেলটা ফাটাতে হবে, এটা ছাড়া তো মান ভালোই লাগবে না খেতে। চলো ফাটিয়ে নিই। দেখো এই যে কত নোংরা বেরোলো এই ঘরটা। আমার ঝাড়াঝুড়ি কমপ্লিট, এই যে সব পরিষ্কার চকাচক হয়ে গেছে। কিছু কাচাকুচি বাকি রয়েছে আর গোছানো বাকি আছে। এই যে সব জিনিসপত্রগুলো এখানে ছিল, এগুলো সব গোছাতে হবে, ব্যাস। ওই যে ঘরটাতে আমরা থাকি, ওই ঘরটা মাঝের বারান্দাটা দুটো বাকি আছে। আর বাইরের বারান্দাটা দেখি আজকে ভাবছি জামাইকে দিয়ে গ্রিল টিলগুলো মুছিয়ে রাখবো, তাহলে একটা কাজ আমার এগিয়ে থাকবে। তো চলো একটুখানি বাইরের বারান্দাটা ঝেড়ে দিই। ঘরগুলো ঝাড় দেওয়া হয়নি, ঝাড় দেবো। ওদিকে দেখো কি কি করেছি, রান্না করে আসো। তো রান্নাঘরে ডিমগুলো সেদ্ধ হতে দিয়েছি, একবারে দুবেলা ডিমের কারি করব। ওখানে ভাত ফুটছে, এখানে একটু নারকেল ছাড়িয়ে রেখেছি মানের সাথে বাটবো বলে। আর এখানে কচু কুমড়োও হয়ে গেছে, এটা জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মাখো মাখো করে নামাতে হবে।
তরকারিটা নামিয়ে নিয়েছি আর ভাতটাও হয়ে গেছিল জানো তো, ভাতটাও নামিয়ে নিলাম। তারপর কি বসাবো, মানটা তো বাটা হয়নি, এদিকে ডিমেরও মশলা করা হয়নি, আর তাছাড়া নিরামিষগুলো করার পর তো আমিষটা করি। তো তাই ভাবলাম যে না চলো বারান্দাটা ঝটপট করে ঝেড়ে নিই, এই কাজগুলো হয়ে গেলে পরে তারপর ধীরে সুস্থে রান্না হবে। কিন্তু আমার রান্না ধীরে সুস্থে করার জো নেই, কারণ আমি যতই মানে বাড়িতে কাজ করি আমার রান্নাগুলো বলো বা কাজগুলো মানে সমস্ত কাজগুলো একদম একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাকে শেষ করতে হবে। কারণ একটার আগে আমাকে রান্নাও কমপ্লিট করতে হবে, একটার আগে আমাকে সমস্ত কাজ সেরে বুবলাকে আনার জন্য বেরোতেও হবে। তো সেই জন্য আমার হাতে একদম বাঁধা থাকে সময় হচ্ছে একটার মধ্যে আমাকে সমস্ত কিছু কমপ্লিট করে নিতে হবে। তো দেখো এই বারান্দাটা নেই করে বেশ ভালো ধুলো ময়লা বেরোলো জানো তো। আর এই গ্রিলগুলোতে তো আমাদের গেট নেই, শুধু গ্রিল বসানো আছে, তো সেই জন্য না ওদিক দিয়ে প্রচুর ধুলো ঢোকে। আর তারপর তোমার এখানটাতে স্কুটিটা রাখা থাকে, তারপর মায়ের কয়েকটা স্নানের জলের বালতি রাখা থাকে, সেই জন্য না খুব একটা ভালো করে তো ঝাড়ু টাড়ু লাগানোই হয় না। তো সেই কারণে আরো অনেক ধুলো পড়েছে। আর আজকে ভাবছি যে জামাইকে গ্রিলগুলো না ভালো করে সার্ফ জল দিয়ে একটু মোছাও করিয়ে দেবো, তাহলে আমার একটা কাজ এগিয়ে থাকবে। না হলে তোমরা তো দেখেছো এই ঝাড়াঝুড়ির পরে তেল সিঁদুর চৌকাটায় তেল সিঁদুর দেওয়ার আগে আমার দরজা জানলা মুছতেই প্রায় 2টো দিন লেগে যায়। এত দরজা জানলা আছে, সবগুলো ওরকম ভাবে ন্যাকড়া দিয়ে মোছা আর করা এগুলো করতে আমার অনেক সময় লেগে যায়। তো দেখো পুরো নাকে নিঃশ্বাসে চলছে গো বন্ধুরা, জানো আমি এখন রেকর্ডিং করছি, তো এখন ধীরে সুস্থে বসে বসে রেকর্ডিং করছি, তার জন্য তোমাদের সাথে এত সুন্দর করে ভয়েস দিচ্ছি। আর তখন যদি আমি তোমাদের সাথে কথা বলে বলে রেকর্ডিং করতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে আমার কতটা তাড়াহুড়ো লেগেছে এখন। কারণ এখন 12টা বাজতে গেল আর আমার এখনো পর্যন্ত কিছু কাজ হয়নি। এরপর দেখো আমি এখন কলের জল নিচ্ছি। 12টা বাজছে, না মান বাটা হয়েছে, না তিল বাটা হয়েছে, না ডিমের ঝোলের মশলা করা হয়েছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। কি করে যে কি করবো ভাবতেই পারছি না। তারপর একটার মধ্যে বুবলাকে আনতে যেতে হবে। এগুলো তো যাই হোক শুকাচ্ছে, ওই দেখো ছাদে দিয়েছে, সব উড়ে গেছে। এগুলো তো সব মেলা ছিল, একটাও নেই, সব ওইদিকে পড়ে গেছে। যাই এবারে ছাদে একবার। তো বন্ধুরা দেখো এখানে আমি মানগুলো নিয়ে নিলাম, চুন জল থেকে বার করে কিন্তু আমি আরো ভালো জলে অনেকবার ধুয়ে নিয়েছি। তারপর নারকেল দিলাম আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নুন দিয়ে আর এখন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর দেখো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মান বাটাটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিয়েছি হচ্ছে স্বাদ মতো নুন, তো তখন দিয়েছিলাম, আর একটু দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। এইভাবে তোমরা যদি মানটা করো না তাহলে দেখবে তোমাদের কিন্তু একদম মানে কিছু মানে গলা ধরবে না, কোনো রকম কোনো সমস্যা হবে না। তবে একটা সত্যি কথা বলি, মানটা যখন আমি বাটছিলাম তখন এক টুকরো মান না ভালো করে বাটা যায়নি, বুঝলে। তা আমি প্রথমে এক টুকরো খেয়েছিলাম মানে ওইটার সাথেই, তো ওটা খুব মিষ্টি লেগেছিল, মানে ওটা নারকেল ছিল। তারপরে এক টুকরো বেশ বড় সাইজের খেয়ে নিয়েছিলাম মানে বাটাটার সাথেই, তো ওটা আমি নারকেল ভেবে খেয়েছিলাম। তারপর না আমার ভীষণ গলা ধরে গেছিল। তার মানে বুঝতে পারছো যে বাটতে হবে। বাটাটা আমি এতটা পরিমাণে খেয়েছিলাম পুরো বাটি ভর্তি করে, কিন্তু সেটাতে আমার কুটকুট করে নাই। বাট এক টুকরো আমি ওই বাটার মধ্যেই একটা টুকরো টাইপের ছিল সেটা খেয়েছিলাম, তো ওটাতে আমার একটু গলাটা ধরেছিল। যাই হোক বাটাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তোমরা অবশ্যই মান বাটা এরকম ভাবে বানিয়ে খেও। আর দেখো শুধু ঝাড়াঝুড়ি কাচাকুচি নয়, পুজোর কাজে কিন্তু এই ধোয়াধুয়িও থাকে। আর এগুলো দেখেছো এরকম ধুলো ধুলো তো আর ভরতে পারবো না। ঘর দুয়ারগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে তারপরে এইসব জিনিসগুলো কি আর ধুলো ধুলো ভরা যায় বলো, একদমই পারবো না। আর সত্যি কথা বলতে কি এই কাজগুলো না আমি একদম ছোটবেলা থেকে আমার মাকে করতে দেখে এসেছি, আমাদের বাড়িতে সবাইকে করতে দেখে এসেছি। তো সেই জন্য এখন আমি আমার সংসারে নিজের সংসারে এসে পরে এগুলো পরিবর্তন করে অন্য কিছু করতে পারবো না। পুবলা বাবা তো স্ট্রিক্টলি বলে দিয়েছিল ঘর দৌড় ঝাড়াঝুড়ি করার কোনো প্রয়োজন নেই, ঝুলঝাড়ু করে হালকা হালকা করে ঝেড়ে দেবে, গুছিয়ে নেবে, তাহলেই হবে। কিন্তু ওটা আমি পারবো না, বুঝলে। ওটা আমার যতই কষ্ট হোক আর যাই হোক আমি ওরকম ভাবে থাকতে পারবো না। আর কষ্ট বলতে জানো তো কি, ওপরটা হয়তো জামাই করে দিয়েছে, কিন্তু নিচেও তো অনেকগুলো ঘর আছে, নিচে ঘরে তো আর জামাইকে করানো যাবে না, ওগুলো আমিই করবো। আমার কোমরটা খুব ধরেছিল তাই আমি একটুখানি দাঁড়িয়ে নিলাম, তারপর আবার শুরু করেছিলাম। এখানে দেখো আমি তিল আর কাঁচা লঙ্কা মিক্সিতেই বাটবো, আর শিলনোড়ায় বাটার মতন সময় নেই। তারপর তিলের বড়াটা আমি কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি। তারপর মনে পড়লো ও মা, এখনো পর্যন্ত তো ডিম ছাড়ানো হয়নি, ডিমের মশলা করা হয়নি। তাই এখন আমি ঝটপট করে বসে গেছি হচ্ছে ডিমের মশলাগুলো করে নিতে। সবগুলো করতে করতে মায়ের সাথে গল্প করছিলাম মানে চিন্তা করছিলাম যে আমাদের বউ এখনো পর্যন্ত ঘর মুছতে আসেনি। আসলে সকালবেলা এসে একটু কাজগুলো করে দিয়ে গেছে। তারপর আমিই বলেছিলাম যে ঘরটা ঝাড়ছি, তারপর আমি ভালো করে সব ঘরগুলো ঝাড় দেবো, ধুলো উঠছে, বুবলারও হাঁচি হয় আমারও হয়, তারপর তুমি পরে এসে সবার বাড়ি কাজ করার পর আমাদের বাড়িতে ঘরটা মুছে দিয়ে যেও। তো সেটাই ভাবছি যে 12:30 পৌনে 1টা বাজতে গেল, এখনো পর্যন্ত বউ এলো না, তাহলে কি আর আসবে না? এবার বাসি ঘরে থাকতেও পারবো না, আর আমার হাতে এখন সময় নেই ঘর মোছার মতন।
কারণ আমাকে এখন 10 মিনিটের মধ্যে স্নান করে বুগলাকে আনতে যেতে হবে। তো সেটা চিন্তাটা এখন রয়েছে। তো দেখো এখানে পেঁয়াজ আর কেটে নিচ্ছি আর ডিমের ঝোলটা বসিয়ে দেবো। তো চলো বন্ধুরা তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। শ্যামলী দাস লিখেছে, দিদি ভাই খুব ভালো থেকো, এক আকাশ সুখ যেন তোমার কপালে জোটে, এই কামনা করি। ধন্যবাদ গো দিদি ভাই, এত সুন্দর করে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এর পরের কমেন্টটি হচ্ছে রজাক মিয়া লিখেছে, এই দাদা ভাইয়ের তরফ থেকে মিষ্টি বুনুটাকে অনেক ভালোবাসা, তুমি অনেক কাজ করো, অনেক সুন্দর ব্লগ দাও, আরো এগিয়ে যাও, পাশে আছি। ধন্যবাদ দাদা ভাই এত সুন্দর করে কমেন্ট করার জন্য। এরপরের কমেন্টটি হচ্ছে বাংলাদেশ থেকে সালমা খাতুন লিখেছে, দিদি ভাই আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, তুমি কত এনার্জি নিয়ে কত কাজ করো, আমার নামটা নিলে আমি অনেক খুশি হব। তো এই যে দিদি ভাই তুমি এত দূর থেকে বসে আমার ব্লগ দেখে এত সুন্দর একটা কমেন্ট করবে আর আমি তোমার নামটা নেব না, সেই কি আর হয়, তোমার নামটাও নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা গো। এর পরের কমেন্টটি হচ্ছে দীনেশ দাস লিখেছে, বোনটিকে অনেক অনেক ভালোবাসা আর খুব সুন্দর ব্লগ দাও, তুমি এগিয়ে যাও, আমরা অনেক সাপোর্ট করব, অনেক পাশে থাকবো তোমার। ধন্যবাদ দাদা ভাই এত সুন্দর করে আমার মনোবল বাড়ানোর জন্য, আমাকে উৎসাহিত করার জন্য। আর এইভাবে তোমরা যদি পাশে থাকো তাহলে আমিও কিন্তু একটি নতুন ব্লগ বানানোর জন্য অনেক এনার্জি পাই। হ্যাঁ ভিজবে না। তাড়াহুড়ো করে আমি তারপর তোমার স্নান করে বেরিয়ে গেছি বুগলাকে নিতে, আর অনেক মেঘ করেছে। মা বলছিল জামা কাপড় সব শুকনো হয়ে গেছে, ছাদের গুলো এদিক ওদিক সব হাওয়াতে পড়ে গেছে, এগুলো তুলবি কিনা। তা আমি বললাম তুমি পারো তো তোলো, আর নাহলে বৃষ্টি আসবে না, আমি এসে তুলবো। তো সেটাই এখন খুব স্পিডেই যাচ্ছি, মানে চিন্তা লাগছে যে যদি বৃষ্টিটা নামিয়ে দেয় তাহলে এত এত জামা কাপড় সব শুকিয়ে গেছে। জানো সকালবেলা কত বৃষ্টি পড়ছিল, কিন্তু 1 ঘন্টার মতো রোদ দিয়েছিল, তার মধ্যেই কিন্তু জামা কাপড়গুলো বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো বর্ষাকালে যেন জামা কাপড় যদি ভিজে যায় শুকানো গুলো তো কত বিরক্ত লাগে। তারপরে পুজোর সময় পুজোর কাচাকুচি বলে কথা বলো। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, কোনোখানে মেঘ কোনোখানে নীল আকাশ, এরকম আর কি। কি করছো? আবার এদিকে নিয়ে ওই গ্রিল দুটোর গেটটা মুছে দেবে, বুঝলে? তো জামাই কাপড়গুলো কেচে পরে তারপর আবারও কারুর বাড়ি মনে হয় কাজ করতে গেছিল, ও একসঙ্গে অনেকগুলো বাড়ি কাজ করে। তো তারপর এখন বাজে হচ্ছে তোমার 3টে মতো, তো এখন এসেছে, এখন এই গ্রিলগুলো মুছবে আর কয়েকটা কয়লা ভেঙে রাখবো। জামাই কতদূর? আচ্ছা বাহ, হ্যাঁ ঠিক আছে। বিকালে ভাত খেয়ে যাবে? ও হুম, দাঁড়া হেলমেটটা এনে দিই। নে স্পিডে নয়, আস্তে আস্তে যাবি, আস্তে আস্তে। বাই। চলো এখন বাজে হচ্ছে 4:10, আজ একদমই শুইনি, একদম না, সারা দুপুরটা একরকম। একটু চা করে দিই, জামাই চা খাবে। আচ্ছা দুপুরে একটু শুতে পেলাম না জানো তো, এখন কি আর শোয়া হয় বলো, এই তো জামাইয়ের কাজ হতে চললো, এখন 4:30টার মতো বাজে। এরপরে জামাইকে একটু চা করে দেবো। আর অনেকগুলোই কয়লা ভাঙা হলো, আসলে কি বলতো পুজোর সময় আমাদের কয়লা দরকার হয়, তারপর ভোগ টোগ হয়, তো পুজো মা দুর্গার অন্নভোগ হয়, ইয়ে হয়, তারপর ভিয়েন হবে, ওগুলো তো সব উনুন ধরবে তো। আর আগে কি হতো জানো তো, আগে আমাদের অনেক কয়লা নেওয়া হতো, তখন এই জামাইকে দিয়ে কয়লাগুলো পোড়া কয়লা করা হতো বাগানে, নিয়ে একবারে ভেঙে রাখা হতো। কিন্তু এখন তো আর বিশেষ করে সেরকম ভাবে উনুন ধরে না, শুধুমাত্র দেবাসেবা ছাড়া, তো সেই জন্য আর এখন ভাঙা হয় না। তো সেই কারণে অনেকগুলো মোটা মোটা মানে বড় বড় কয়লা ছিল, সেগুলো জামাইকে দিয়ে দিলাম, ভাঙলো। আর ভাঙার পর যে গুঁড়োগুলো বেরোয় সেগুলো ওই প্যাকেটটা দিলাম, ওই প্যাকেটেতে করেও নিয়ে চলে যাবে, ওদের আপনার গুলি টুলি দিয়ে উনুন ধরাবে, কারণ আমাদের তো আর ওগুলো এখন কাজে লাগবে না। এই তো,
তো চলো এখন চাটা দিয়ে দিই আর জামা কাপড়গুলো তুলে নিই, কারণ অনেকগুলো সব তোলাই হয়ে গেছে দেখতেই পাচ্ছ। কয়েকটা খালি ভিজে ভিজে ছিল, সেগুলো সব শুকিয়ে গেছে। মানে সকালবেলা যখন জামা কাপড়গুলো আমি ভেজালাম তখন আমি ভাবতেই পারিনি যে জামা কাপড়গুলো আজকে শুকাবে বা কোথায় এত এত মেলা হবে। কিন্তু ছাদে যে কটা মেলা হয়েছিল সেই কটাও শুকিয়ে গেছে, ওগুলো তো পড়ে গেছিল ছাদে, তো সেই জন্য তখন শুকায়নি। তারপরে এই তারের গুলো সব তুলে তারপর তারে দিয়ে দিয়েছিলাম এক ফাঁকে, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, আর চা তো নেবে? সেই কারণে না ওগুলো শুকিয়ে গেছে। তো দেখো এখন জামাই চা রুটি খেয়ে নিচ্ছে, এবার ওকে পাওনা গন্ডা মিটিয়ে দিই। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তো ওকে যেটুকু মানে কাজের জন্য পারিশ্রমিক দেওয়া হয় সেটা হয়, আর ও আমার কাছ থেকে আলাদা করে বকশিস নেয়। তো বকশিস বলতে তোমার একটা সাবান নেবে স্নান করার জন্য, যেহেতু খাবার খায় সেজন্য ও স্নান করার জন্য সাবান নেয়। আর ওর পায়ে খুব হাজা হয়ে গেছে, তো বোরলিন নেয় আর একটু কিছু পয়সা আর কি দিই, একদমই সামান্য দিই, খুব বেশি দেওয়ার মতন তো আমার ক্ষমতাও নেই। তো আমারও খুব ইচ্ছে করে জানো তো, যে পুজোর আগে যে সব মানুষগুলো আমাদের বাড়িতে কাজ টাজ করে তাদেরকে কিছু দিই, তো সেই আর কি। তো দেখো এখন ও চলে যাচ্ছে, আর মানুষটা সত্যি খুব ভালো গো। তো ওটাই আর কি বললাম যে পান্তাপালায় ভাত নিয়ে যেও, পুজোর সময় খাবার নিয়ে যেও। আর ওপরের বারান্দার যে একটা সোফা ছিল সেটা ভাবছি জামাইকে দিয়ে দেবো, ওটা আমাদের ব্যবহার হয় না, তো ওটা বললো আগের দিন এসে পরে নিয়ে যাবে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার 5:45 মতো। আমি জামাই চলে যাওয়ার পর চা করলাম, মাকে চা দিয়ে আমি চা খেলাম। তারপর তোমার সমস্ত কাপড় জামাগুলো ভাঁজ করলাম, যেগুলো সব পর্দাগুলো কাঁচা হয়েছিল। আর তারপর তোমার ভিডিও, কালকে তোমরা দেখেছো যে কালকে ভিডিওটা আমি সন্ধ্যে 7টার সময় আপলোড করেছিলাম। তো পরশু দিনকে সন্ধ্যাবেলায় রাত্রেবেলায় পারিনি সে মানে এডিট করতে। আর আজকে সারাদিন কিভাবে কাটালাম তোমরা তো দেখলেই। মোবাইল তো মানে দেখার আর কি, মোবাইল তো ছিল না, রেকর্ডিং করেছি কি করে, মানে মোবাইল খুলে দেখা এডিট করা এসবের সময় পর্যন্ত পাইনি। তো সেই জন্য আমি এখন আপলোড দিলাম, কারণ এরকম ভাবে ভিডিওগুলো করে রেখে তো কিছু লাভ নেই যদি আমি না এডিট করতেই পারি, যদি না আমি তোমাদেরকে শেয়ার করতেই পারি। যাই হোক, তারপর সন্ধ্যাবেলা একটা দারুণ ঘটনা ঘটেছিল, সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পাবে, কারণ আজ অনেক বড় হয়ে গেছে ভিডিও। মানে আমি ধারণাই করতে পারিনি যে বুবলা এরকমটা আমাদের সাথে করতে পারবে। তো বুবলা আমার সাথে কি করেছে, আর শুধু আমার সাথে না, মায়ের সাথেও, মায়ের বয়স হয়েছে, মায়ের সাথেও বুবলা কি করেছে সেই ভিডিওটা আমি কিন্তু কালকে পোস্ট করব, তোমরা দেখে নিও, ঠিক আছে। বুবলার কাছে ওটা একটা প্র্যাঙ্ক, বাট আমাদের কাছে কি ছিল সেটা তোমরা না দেখলে জানতে পারবে না। তো চলো, আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে, নাহলে আজকেই তো ঘটনাটা ঘটেছে রাতের বেলা, আজকের এই ভিডিওতেই দিয়ে দিতাম, কিন্তু অলরেডি 20-23 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল একটা দামদার ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো।